হঠাৎ মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ খুলে লক্ষ্য করি কেউ একজন আমার ওপর শুয়ে আছে এবং আমার দুই হাত বিছানার সাথে চেপে ধরে আমার কাপড় চোপড় খোলার চেষ্টা করছে এবং আমার শরীরটা ভোগ করার চেষ্টা করছে, কিন্তু আমি আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না। এটা দেখে আমি জোরে চিৎকার দিতে গেলাম, কিন্তু কোনোভাবেই আমি চিৎকার দিতে পারছি না। এটা শুধুমাত্র আজকে যে এমন নয়, বেশ কয়েকদিন ধরেই আমার সঙ্গে এমনটা ঘটছে। আমি আসলে বুঝতে পারছি না। আমি চোখ বন্ধ করে চিৎকার করতেই সবাই ছুটে আসলো। তারপর আমি আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই। আমার মা অন্য পাশ থেকে ছুটে এসে রুমের লাইট জ্বালাতেই বলল, কি হয়েছে? আমি মাকে এই কথা বলতে পারছি না, কারণ হচ্ছে যদি এই কথা বলি তাহলে মা কি চিন্তা করবে সেটাই ভেবে আমি কুল পাচ্ছি না। আর মাকে কিভাবে বলবো যে কোনো একটা মানুষ আমার উপর এসে আমাকে ভোগ করার চেষ্টা করছে, আমার কাপড় চোপড় খোলার চেষ্টা করছে। মা আমাকে বলল, কিরে জান্নাত, কি হয়েছে? এরকম চিৎকার চেঁচামেচি করিস কিসের জন্য কয়েক রাত ধরে? আমি মাকে বললাম, মা কিছু না, খারাপ স্বপ্ন দেখি। আমার নাম জান্নাত। আমার সঙ্গে বেশ কয়েক মাস ধরেই এমনটা হচ্ছে। কোনো একটা অদৃশ্য কালো ছায়া আমার পিছু নিয়েছে এবং মাঝে মধ্যেই রাত্রেবেলা আমার কাপড় চোপড় খোলার চেষ্টা করে এবং আমার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করে, কিন্তু আমি কোনোভাবেই এটা কারোর কাছে বলতে পারছি না। বিষয়টা আসলেই খুবই লজ্জাজনক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরেকটি এপিসোডে। আজকের গল্পে আমরা জান্নাতের জীবনের গল্প জানব। জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। বরাবর মতোই আমি আপনাদের প্রিয় হোস্ট আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি। আপনারা শুনছেন দ্য মেগা বক্স। গল্পের পরবর্তী অংশ শুনতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আমার নাম জান্নাত। আমি মাদ্রাসার ছাত্রী, মাদ্রাসায় পড়াশোনা করি। আমার সঙ্গে এইসব ঘটনা ঘটা শুরু করে আজকে থেকে প্রায় 2 মাস আগে। আমার বাবা একজন মাওলানা। তিনি আমাকে মাদ্রাসায় পড়াতে চেয়েছিলেন, এমনকি আমার যে ছোট 2 বোন আছে তাদেরকেও তিনি মাদ্রাসায় পড়াতে চেয়েছিলেন এবং তেমনটাই করাচ্ছেন। আমরাও খুব ধার্মিক একটা পরিবার। আমাদের পরিবারে সবাই আমাকে খুব বেশি পছন্দ করে, আর সব থেকে বেশি হচ্ছে গিয়ে আমার বাবা আমাকে ভালোবাসেন। আমি দেখতে শুনতে অন্য যে কোনো মেয়ের থেকে অনেক বেশি সুন্দরী, তবে সবসময় বোরকার আড়ালে নিজেকে লুকিয়ে রাখি, যার কারণে আমার সৌন্দর্য কেউ দেখতে পায় না। আমার মা সবসময় বলেন, নিজের সৌন্দর্য লুকিয়ে রাখো নিজের জামাইকে দেখানোর জন্য, এই সৌন্দর্য সবাইকে দেখানোর জন্য নয়, না হলে তোমার নামের মর্মার্থ হবে না। তোমার নাম কিন্তু জান্নাত, তোমাকে অবশ্যই জান্নাত হাসিল করতে হবে। মা ছোটবেলা থেকে এগুলোই শিখিয়ে এসেছেন, কিন্তু আমার কেন জানি এগুলো ভালো লাগে না। আমার যে সৌন্দর্য আছে সেগুলো ইচ্ছে করে আমি সবাইকে দেখাই, কারণ সৌন্দর্য থাকলে সেটা যদি কেউ না দেখে তাহলে তো সেটার কোনো মূল্য নেই, তাই না? এরকমই আমার দিন বেশ ভালো কাটছিল। আমার বয়স 19 বছরে পড়েছে। আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খোঁজাখুঁজি করছে, কারণ আমার হাফেজি হতে আর কিছুদিনই বাকি আছে। আমার বাবার নিজস্ব মাদ্রাসায় আমি পড়াশোনা করি। আমাদের যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের পেছন সাইডে হচ্ছে আমার বাবার মাদ্রাসা এবং আমাদের সামনের সাইডে হচ্ছে আমাদের বাড়ি। এই বাড়িতেই আমরা থাকি। আমরা বাসায় থেকেই মাদ্রাসায় পড়াশোনা করি এবং আমার বাবা এখানেই আমাকে পড়িয়েছেন এবং আমি আর কিছুদিন পরেই হাফেজ হয়ে যাব। আমার বয়স 19 বছর। 19 বছর হওয়ার পরে আমার মা আমার জন্য কেক কেটে জন্মদিন পালন করেছিলেন। আমার বাবা আবার এইগুলো পছন্দ করেন না, যার কারণে বাবা ওই দিন বাইরে থাকার কারণে লুকিয়ে কেক কেটে আমরা সেদিন বাড়িতে জন্মদিনের পার্টি করেছিলাম। এটা সবাই করে, কিন্তু আমার বাসায় করতে দেয় না, কারণ আমার বাবা খুবই ধার্মিক একটা মানুষ এবং তিনি এসবের বিরুদ্ধে। তারপর আমার সাথে ঘটনাটি ঘটা শুরু করেছিল যেদিন কিনা আমি গ্রামে বেড়াতে গিয়েছিলাম আমার বাবা মায়ের সঙ্গে। আমাদের গ্রামের বাড়িটা অনেক দূরে, শরীয়তপুরের একটা জায়গায়। আমি আসলে ছোটবেলা থেকে ঢাকা শহরে মানুষ হয়েছি, যার কারণে গ্রামে খুব একটা যাওয়া হয়নি। আমাদের গ্রামে বড় একটা লিচু বাগান আছে এবং আম বাগানও আছে। আমাদের গ্রামে অনেক সম্পত্তি আছে। বাবা সেগুলো বছরে বছর বা সিজনে সিজনে গিয়ে বিক্রি করে আসে, আর সেগুলো মূলত হচ্ছে বর্গা দেওয়া। সেগুলো থেকে যা প্রফিট আসে এবং মাদ্রাসা থেকে যা আসে তা দিয়ে আমাদের খুব ভালোভাবে চলে যায়। টাকা পয়সার কোনো অভাব ছোটবেলা থেকে হতে দেয়নি। বেশ ভালো বড় লোকই আমরা আছি। অনেক বছর পর এবার আমরা গ্রামে যাচ্ছি। গ্রামে যাওয়ার পরই আমার সঙ্গে এই বিপত্তিটা ঘটে। আমি গ্রামে খুব বেশ ভালো সময় কাটাচ্ছিলাম, আর আমাদের বাড়িতে চাচারা, চাচাতো ভাই বোন সবাই আছে। অনেকদিন পরে এভাবে ছুট পেয়ে খুব ভালো লাগছিল। আমি সালোয়ার কামিজ পরে রাস্তায় হাঁটতে পারছিলাম, যদিও নাকাব পরা থাকতো, না দিয়ে ঢাকা থাকতো চেহারা, তবুও
অনেকদিন পরে এই বোরকা থেকে বেরিয়ে বাহিরে এরকমভাবে ঘুরতে পারছি। ঢাকায় থাকলে যেখানেই যাই না কেন বোরকা পরে বের হতে হয়। আমার খালামণি সেও আমাকে এইভাবেই ছোটবেলা থেকে ট্রেন করে মানুষ করেছে, কিন্তু এগুলো যে আমার ভালো লাগে না। ওই দিন সন্ধেবেলা, মানে 2 দিন হয়েছে আমি বাড়িতে গিয়েছি। আমাদের লিচু বাগানে নাকি প্রচুর লিচু ধরেছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল লিচু গাছে উঠে লিচু খাবার। আমার চাচাতো বোন লুবাবা এবং লামিয়াকে নিয়ে আমি ওই দিন বিকেলবেলা আমাদের লিচু বাগানে গেলাম। আমি জানতাম আমি যদি আব্বাকে বলি তাহলে আব্বা কোনো দিনই মানবে না, আর যদি মাকে বলি মাও আমাকে যেতে দিবে না। যার কারণে আমি ওদের কাউকে না বলেই আমার চাচাতো 2 বোনকে নিয়ে আমি সেই লিচু বাগানে গেলাম। ওদেরও অনেক দিনের শখ ছিল যে লিচু বাগান থেকে নিজেরা লিচু পেড়ে খাবে। আমি লুবাবা এবং লামিয়া 3 জনেই বাগানের একদম কাছাকাছি চলে আসলাম, কিন্তু গাছগুলো ছিল বেশ খানিকটা উঁচুতে। এত নিচ থেকে লিচু আমরা নাগাল পাচ্ছিলাম না। কয়েকটা ঢিল মারতে অল্প কিছু লিচু পড়লো, কিন্তু সেগুলো পচা ছিল এবং একটু দাদ্র খাদ্র ছিল। যার কারণে আমি বললাম, কিভাবে লিচু পারবো রে? লামিয়া তখন বলল, আরে এগুলো আমার জন্য কোনো ব্যাপার না, তুই ওয়েট কর, আমি গাছে উঠে পারছি। তারপর লামিয়া গাছে উঠে গেল কোমরে সে ওড়নাটা বেঁধে। আমি তো এগুলো পারবো না, কারণ আমি কোনোদিন এগুলো করিনি। তারপর লামিয়া একটু পরেই একগুচ্ছ লিচু উপর থেকে ফেললো। আমি এবং লুবাবা নিচে বসে লিচু খেতে লাগলাম। এতগুলো গাছের মধ্যে আমরা লিচু গাছ খুঁজছিলাম, আর আমাদের বাড়ি থেকে লিচু বাগানটা বেশ খানিকটা দূরে এবং এর আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। মাইলের পর মাইল শুধুমাত্র লিচু বাগান চলে গিয়েছে। আমাদের লিচু বাগান, পাশে আবার অন্য মানুষের লিচু বাগান। তবে আমরা এসেছি একদম কর্নারের গাছটাতে। কর্নারের গাছের পরেই একটা ছোট রাস্তা আছে এবং রাস্তার ওই পাশেই বিরাট বড় একটা বট গাছ আছে। এটা আমি আসলে দেখিনি বা কেউই দেখেনি। ও ওই গাছে উঠে লিচু পাড়ছে এবং আমরা নিচে বসে খাচ্ছি। খানিকক্ষণ বাদে লামিয়া আরো কয়েকটা লিচু ভেঙে নিচে নেমে আসলো। আমার বাবাকে বললে বাবাই বাসায় লিচুর বন্যা বইয়ে দিত, কিন্তু ওরকম করে খাবো না, সেজন্যই এখানে এরকম ভাবে এসেছি। খানিকক্ষণ বাদে আমরা দুজনে পেট ভরে লিচু খেতে লাগলাম, 3 জনে মিলেই। লুবাবা অনেক বেশি খেয়ে ফেলেছে। ও বলছে, চল না চলে যাই আজকে, আর একটু পরে আজান দিয়ে দিবে। আমি বললাম কি বলিস, এত তাড়াতাড়ি? আরো খাবো, এখানে বসেই খাবো। আমার ইচ্ছে ছিল গাছে উঠে খাওয়ার, কিন্তু আমি তো গাছে উঠতে পারছি না। লিচু খেতে খেতে আমাদের খেয়ালই ছিল না যে আশেপাশে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, আর যেহেতু এখানে প্রচুর গাছ সেহেতু দ্রুত অন্ধকার নেমে আসছে, প্রায় সন্ধে সন্ধে হয়ে যাবে। আমি লুবাবাকে বললাম, চল আমরা চলে যাই। যখনই উঠে দাঁড়ালাম ঠিক তখনই একটা গরম বাতাস আমার দিকে মানে এমনভাবে এসে লাগলো যেন মনে হচ্ছিল অনেক আগুনের মতো বাতাস এসে আমার গায়ে লেগেছে। তারপর আমি লক্ষ্য করলাম কেউ আমার কানে ফিসফিস করে আমার নাম বলছে, জান্নাত। এটা শোনার পরেই আমি খানিকটা ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমি সামনের দিকে তাকাতেই দেখি সামনে বিরাট এক বটগাছ। বটগাছের নিচে একটা খাটিয়া পাতা, মানে খাটিয়া টাইপ জায়গা। আমি লুবাবাকে জিজ্ঞেস করতে বললাম, এখানটায় কি রে? তখন ওরা বলল, ওরে বাবা রে, এই শ্মশানের কাছে চলে এসেছি। তোর বাবার আম গাছ এবং লিচু গাছ বাগান ঘেঁষে একটা শ্মশান ঘাট আছে, এই কোনায় চলে এসেছি। লামিয়া তো আমাকে কিছুই বলেনি, ও এই গাছে উঠেছে, আমি তো তখন খেয়ালই করিনি। তারপর আমি সেটা শুনে খানিকটা ভয় পেলাম এবং সেই গরম বাতাসটা কেন যেন আমার মানে চারপাশ দিয়ে ঘুরঘুর করছিল, এরকম মনে হচ্ছিল। খানিকক্ষণ বাদে আমি এবং সবাই মিলে এখান থেকে চলে আসতে লাগলাম, কিন্তু কেন যেন মনে হচ্ছিল আমার পেছন পেছন কেউ একজন আসছে এবং আমার সেই গরম বাতাসটা কান ঘেঁষে বয়ে গেল এবং আবার সেই আমার নামটা হালকা কণ্ঠে শুনতে পেলাম, এরকম ভাবে বলল, জান্নাত। এটা শোনার পরে আমি ভয়ে আরেকটু চমকে গেলাম। আমি দ্রুত ওদেরকে বললাম, বাসায় চল। ওই দিন রাত্রেবেলা আমি বাসায় এসে ওই সব ঘটনার কথা ভুলে গেলাম, তবে আমার ওই শ্মশান ঘাটের কথা বারবার মনে হচ্ছিল। আমি বাসায় এসে চোখ বন্ধ করলাম, মানে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করেই আমার স্বপ্নে সেই বটগাছ, সেই শ্মশান ঘাট এবং সেসব জিনিস দেখতে লাগলাম এবং দেখলাম সেখান থেকে একটা কালো ছায়া মানুষের মতো অবয়ব ঠিক আমাকে ইশারা দিয়ে ডাকছে। আমি সেই লিচু গাছের গোড়ায় বসে আছি এবং সেই জিনিসটা আস্তে আস্তে করে আমার দিকে এগিয়ে আসছে। সেই জিনিসটার মাথাটা স্পষ্ট বোঝা যাচ্ছে, খুবই কুৎসিত দেখতে, ঘোমটা দেওয়া একটা লোক, তার কানগুলো লম্বা লম্বা এবং তার পেছনে কালো ধরনের 2টো ডানা আছে। সে আর বাকি নিচের অংশ একদম ধোয়ার মতো উঠছে। সে আমার কাছে আসছে। আমি প্রাণপণে চেষ্টা করছি সেখান থেকে দৌড়ে পালানোর, কিন্তু কোনোভাবেই দৌড়ে পালাতে পারছি না। ঠিক তখনই আমার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে আমি দেখতে পাই
সেম যে জিনিসটা আমি স্বপ্নে দেখলাম সেই জিনিসটা আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। আমার মায়ের সঙ্গেই আমি ঘুমিয়েছিলাম। সঙ্গে সঙ্গেই চিৎকার দিয়ে আমার মাকে জোরে একটা ঘুষি মারি আর কি, যাতে করে মা দ্রুত জেগে যায়, মানে একটা থাপ্পড় টাইপের যায়, মায়ের পেটে গিয়ে লাগে। মা দ্রুত উঠে ফাল দিয়ে বলে কি যে কি হয়েছে। আমি তখন বললাম, মা এখানে এখানে কি। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছি। এরকমটা আমার সঙ্গে প্রথম ঘটলো এবং আমি এটা দেখে এত বেশি চমকে গেলাম যে ভয়ে আমার গলা শুকিয়ে আসলো। এরপরের দিনই আমরা ওইখান থেকে ঢাকা ব্যাক করলাম। ঢাকা আসার পরে প্রথম 3-4 দিন আমার কোনো সমস্যা হয়নি, কারণ ঢাকা আসার পরে আমাদের বাসায় মেহমান ছিল। আমি আমার মায়ের সঙ্গে ঘুমাতাম। রাত্রেবেলা এরকম কোনো কিছুই আমি দেখিনি। তবে ওই সব ঘটনা আমি দিব্যি প্রায় ভুলে গিয়েছিলাম। তবে একটা ভয় আমার মাথার মধ্যে কাজ করত। আর সবসময় পড়াশোনার মধ্যে থাকতাম, মাদ্রাসার ছাত্রী যেহেতু ছিলাম, সারাদিন পড়াশোনা করতে হতো এবং কোরআন শরীফ সবসময় সঙ্গেই থাকতো আর কি, এবং সবসময় বোরকার মধ্যেই থাকতে হতো। সেহেতু ওইসব বিষয় নিয়ে আর মাথা ঘামানোর সময় ছিল না এবং আমি প্রায় দিব্যি ভুলে গেলাম। 3-4 দিন পরে আমাদের বাসা থেকে সেই মেহমানগুলো সবাই চলে গেল। আমি আমার রুমে একা একা ঘুমাতাম। তখন আমি সবসময় একা একাই ঘুমাতাম। তবে আমার ছোট বোন যে ছিল, ছোট বোন এবং ভাই, ওরা মাঝে মধ্যে আমার সঙ্গে ঘুমাতো, আবার মাঝে মধ্যে আব্বু আমার সাথে ঘুমাতো। আমার ছোট বোন ফাতেমা 12-13 বছর বয়স হবে। ও আমার সঙ্গে মাঝে মধ্যে ঘুমায়, কিন্তু আজকে ওর সঙ্গে একটু ঝগড়া লেগেছে। ও মনোমালিন্য করে এখান থেকে চলে গেল। আর আমার রাতে একা একাই ঘুমাতে ভালো লাগতো, সেই জন্য ওকে আর নিলাম না। ওই দিন রাত্রে থেকেই আমার প্রথম এই ঘটনাটা ঘটা শুরু করে। আমি রাত্রেবেলা একটা খারাপ স্বপ্ন দেখছিলাম। মানে হচ্ছে এই বয়সী মেয়েদের যেসব হয় আর কি, মানে শারীরিক একটা চাহিদা থাকে, সেই চাহিদা টাইপ স্বপ্ন আমি স্বপ্ন দেখছিলাম। মাঝে মধ্যেই আমার স্বপ্ন দোষ হয়, কিন্তু সেগুলো একটু ডিফারেন্ট টাইপের। কিন্তু এবারের স্বপ্ন দোষটা আমি একদম ভিন্ন এবং একদম বাস্তবিক মনে হতে লাগলো আমার কাছে। আমি লক্ষ্য করলাম কেউ আমার উপর আসছে এবং এসে আমাকে জড়িয়ে ধরলো। আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগছিল, কারণ আমি কখনোই কোনো পুরুষ মানুষের ছোঁয়া পাইনি। বিষয়টা স্বপ্ন ছিল এবং স্বপ্ন অবধি যদি সীমাবদ্ধ থাকতো তাহলে হয়তো খুব ভালো হতো। আমি দেখলাম সে আমাকে আদর করার চেষ্টা করছে। প্রথম প্রথম তার ছোঁয়া আমার কাছে খুবই ভালো লাগতে শুরু করলো। তারপর সে আমার কাপড় খুলে ফেললো। আমি তার নিচে শুয়ে আছি এবং সে আমাকে আদর করার চেষ্টা করছে। খানিকক্ষণ বাদে আমি বেশ আরাম পেতে লাগলাম, কিন্তু হঠাৎ করেই আমার ঘুম ভেঙে গেল। এটা স্বপ্ন ছিল নাকি সত্যি আমি বুঝতে পারলাম না। আমি লক্ষ্য করলাম সেম ওই জিনিসটা যেটা আমি স্বপ্নে দেখেছি আমার উপরে বসে আছে এবং আমাকে আদর করার চেষ্টা করছে, মানে আমাকে ভোগ করার চেষ্টা করছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এত ডিটেলস আমি বলতে পারছি না। তারপর আমি খেয়াল করলাম যে সত্যি সত্যি সেই পুরুষটা, মানে আমি যে পুরুষটাকে দেখেছিলাম সেদিন শ্মশান ঘাটে স্বপ্নে, সেম দেখতে ওই পুরুষটা, তার কুষ্ঠিত চেহারা এবং তার নিচের অংশ একদম ধোয়ার মতো, কালো ধোয়ার মতো, এবং তার গায়ের মাথার পর ঘোমটা দেওয়া আমার উপর শুয়ে আছে এবং আমার কাপড় খোলা। আমি এটা দেখে ভীষণ চমকে গেলাম, কারণ আমি তো কাপড় খুলিনি, আর এটা তো আমি স্বপ্নে দেখেছি। আমি দেখলাম আমার সম্পূর্ণ কাপড় চোপড় সব খোলা। আমি এগুলো দেখে ভীষণ চমকে গেলাম এবং তাকে দেখে আমি কোনোভাবে চিৎকার দিতে পারছিলাম না। আমার ওই সময় ভালো লাগছিল যতক্ষণ পর্যন্ত আমি স্বপ্ন দেখছিলাম, কারণ হচ্ছে এই বয়সী মেয়েদের এসব ভালো লাগারই কথা, নবযৌবন। সেহেতু আমার কাছে স্বপ্ন যতটুকু দেখেছি ততটুকুই ভালো লেগেছে। তারপরে আমি যখন দেখতে পেলাম এরকম একটা জিনিস আমার শরীর ভোগ করছে, আমি সঙ্গে সঙ্গে চিৎকার দিতে গেলাম, কিন্তু কোনোভাবে চিৎকার দিতে পারছিলাম না। সে সমানে আমার শরীর ভোগ করে যাচ্ছিল, কিন্তু আমার কাপড় খুললো কে, আমি সেটা ভেবেই চমকে যাচ্ছিলাম। তারপর আমি প্রাণপণে জোরে একটা চিৎকার দিলাম। চিৎকার দেওয়ার পরে সবাই চলে আসলো। আমি সঙ্গে সঙ্গেই কাঁথা দিয়ে আমার শরীর ঢেকে ফেললাম, কারণ ওই দিনও একটু বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। কাঁথা গায়ে দেওয়ার জন্য কেউ সন্দেহ করলো না। সবাই বললো, কি রে, কি হয়েছে? আমি বললাম, কিছু হয়নি, একটু ভয় পেয়েছি, তবে খুব ভালো ভয় পেয়েছিলাম। এখন যদি মা আমার কাছে শোয়ার কথা বলে তাহলে সে প্রথমে জিজ্ঞেস করবে, কি রে, তোর শরীরে কাপড় নেই কেন? এটা বলার পরে মা চলে গেল। আমি উঠে দরজা লাগিয়ে দিলাম। তখন আমি পুরো নগ্ন। আমি আমার নিজের শরীর দেখে চমকে গেলাম। শরীরের বিভিন্ন জায়গায় কালো একটা ছাপ লেগে আছে, আবার বিভিন্ন জায়গায় ক্ষতের দাগ। আমি বুঝতে পারছি না কি ছিল ওই জিনিসটা, এবং আমাকে ভোগ করার চেষ্টা করছে। আমি সঙ্গে সঙ্গে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে গিয়ে নিজেকে ফ্রেশ করে নিলাম। ফ্রেশ করে এসে বাথরুমে এসে কাপড় পরে নিলাম। ওই দিন সারা রাত আমার ঘুম হলো না, কারণ হচ্ছে এমন একটা জিনিস হওয়ার পরে ঘুম হয় কিভাবে? আমার দরজা জানলা সব কিছু বন্ধ। এই ঘরের ভিতরে যে কোনো ছেলে মানুষ প্রবেশ করবে সেটাও সম্ভব নয়। হাইলি সিকিউরড একটা বিল্ডিং, আর এখানে অনেক মেয়েরা ওই পাশের মাদ্রাসার বোর্ডিংয়ে থাকে, আর আমাদের ঘরে তো আসার কোনো কথাই না। কিন্তু এটা কি ছিল? সারা রাত আমার ঘুম হলো না। পরের দিন
যখন ফজরের আজান হলো তখন একটু ঘুমালাম, কিন্তু ততক্ষণে আমার আম্মা এসে আমাকে জাগিয়ে দিয়েছে, বলল ওঠ। আমি গতরাতের এই কাহিনী দেখে সম্পূর্ণ অবাক। এখন গোসল না করলে নিজেকে পাক বলে ধরা যাবে না। আমি সঙ্গে সঙ্গে গোসল করে নিলাম। এত সকালবেলা মা গোসল করতে দেখে বলল যে কি রে, গোসল করলে কিসের জন্য? আমি বললাম মা, গরম লাগছে অনেক। এটা বলে আমি এটাকে স্কিপ করলাম এবং এর পরের থেকে আমার সঙ্গে প্রায় দিনই রাত্রেবেলা এরকম সে চেষ্টা করতো। প্রথম দিন তো আমার নিজের দোষেই হয়তো এমনটা হয়েছে যে আমি তাকে অ্যালাউ করেছি, কিন্তু এর পরের দিন থেকে আমি প্রায় দিনই দেখতাম যে সে আমাকে জোর করে আমার কাপড় চোপড় খোলার চেষ্টা করতো, কিন্তু আমি তো কোনোভাবেই তার সঙ্গে পেরে উঠতাম না। পরে যখন চিৎকার দিতাম আয়াতুল কুরসি পড়ে, খানিকক্ষণ বাদে সে গায়েব হয়ে যেত। বিষয়টা এমন ছিল যে ও এমনভাবে আসতো, আমি এর 2 দিন পরে আমি শুয়ে আছি, আমি হঠাৎ করে লক্ষ্য করলাম আমার জানালার উপর দিয়ে ভেন্টিলেটরের মাঝখান দিয়ে একটা আলো, চাঁদের আলো আমার বারান্দায় এসে পড়েছে। চাঁদের আলো নাকি অন্য কিছুর আলো বলতে পারবো না, তবে অন্য বিল্ডিংয়ের আলো হতে পারে। আমার জানালা ভেদ করে সামনে এসে পড়েছে। আমার হঠাৎ করে চোখ খুলতেই দেখি জানালার সামনে দিয়ে সেই কালো ধোঁয়াটা আমার ঘরের ভিতরে ঢুকছে। আমি স্পষ্ট দেখতে পেলাম। আমি সঙ্গে সঙ্গে উঠে গেলাম এবং এরপরে বুঝতে পারলাম যে এই জিনিস স্বাভাবিক কোনো জিনিস নয়। নিশ্চয়ই আমার মাকে এই ঘটনা বলে দেওয়া উচিত। ওই দিনের পর থেকে প্রায় দিনই ওই জিনিসটা আমার উপরে উঠে আমাকে ভোগ করার চেষ্টা করে। আমি অনেক চেষ্টা করেছি তাকে থামানোর, কিন্তু কোনোভাবেই আর পেরে উঠছি না। তারপর সিদ্ধান্ত নিলাম যে রাত্রেবেলা পাক পবিত্র হয়ে ঘুমাবো এবং রাত্রেবেলা অবশ্যই আমার সঙ্গে কোরআন শরীফ থাকবে। নিশ্চয়ই কোরআন শরীফ থাকলে খারাপ কোনো কিছু আসতে পারবে না। তারপর আমি ঠিক তেমনটাই করলাম। রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলাম। রাত্রেবেলা ঠিকভাবে পাক পবিত্র হয়ে অজু করে কোরআন শরীফ পড়তে পড়তেই প্রায় দিনই ঘুমিয়ে যেতাম। তখন কোনো সমস্যা হতো না। আমি হঠাৎ মাঝখানে একদিন রাতে উঠে দেখি আশেপাশে কেউ একজন আছে যে কিনা আমার চারপাশ দিয়ে ঘোরাফেরা করছে। ঠিক তখনই আমি একটা কণ্ঠ শুনতে পেলাম। একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসলো এবং সে আমাকে বলল, শোন জান্নাত, আমি তোকে আমার সঙ্গে করে নিয়ে যাব। তুই যদি কালকে থেকে কোরআন শরীফ বুকে নিয়ে ঘুমাস এবং পাক পবিত্র হয়ে ঘুমাস, তাহলে কিন্তু আমি তোর ছোট বোনের উপর অত্যাচার করা শুরু করব এবং তোর ছোট বোনকে ভোগ করা শুরু করব। তখন আমার মনে একটা ভয় ঢুকে গেল, কারণ হচ্ছে আমার ছোট বোনের বয়স মাত্র 12-13 বছর। ওর সঙ্গে যদি এসব করে তাহলে নিশ্চয়ই ও সহ্য করতে পারবে না, আর আমার সঙ্গেও এসব করলে আমিও তো সহ্য করতে পারবো না। আমার উচিত বাবাকে বিষয়টা জানানো। আমি তখন সাহস নিয়ে বললাম, তুই যেই হোস না কিসের জন্য, তুই কোরআনের কাছে কিছুই না, কোরআন শরীফ তোকে জ্বালিয়ে পুড়িয়ে দিবে। তখন সেই জিনিসটা দৃশ্যমান হলো। আমি দেখতে পেলাম জানালার কাছে কালো হুডি পরা একজন লোক সেখানে বসে আছে এবং আমাকে বলছে, আমি তোকে নিয়ে যাব, তোকে আমার পছন্দ হয়েছে, তোকে আমি ভালোবাসি, আমি তোকে নিয়ে বিয়ে করব। আমি তখন খুব সাহস নিয়ে বললাম, তুই কে এবং আমাকে এরকমভাবে জ্বালাতন কেন করছিস? সেই লোকটা তখন বলতে লাগলো, আমি একটা জিন, আমি ওই শ্মশান ঘাটে থাকতাম, ওইখানে অনেক বছর ধরে থাকি, কিন্তু সেদিন যখন তোকে ওই বাগানে দেখতে পেলাম, আহ কি সুন্দর চেহারা আর কি সুন্দর শরীর, এটা ভোগ করতে যে আমার কি আনন্দ লেগেছে আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু তুই ভোগ করতে দিলি কোথায়? এই কথা শোনার পরে আমি চমকে গেলাম এবং আমি কল্পনাও করতে পারিনি যে একটা জিন আমার পেছনে এইভাবে পড়ে যাবে এবং সে আমাকে ভোগ করার চেষ্টা করছে। আমি মোটেই বুঝতে পারিনি বিষয়টা, জিনটা আমার পেছনে এরকম ভাবে লেগে আছে। আমি তখন আরেকটু সাহস সঞ্চয় করে বললাম, শোন, তুই যেই হোস না কিসের জন্য, আল্লাহ তাআলার কোরআনের কারিমের কাছে তুই কিছুই না। তুই যদি কোরআন শরীফ থাকাকালীন অবস্থায় আমার কাছে না আসতে পারিস, তাহলে চিন্তা কর তোর শক্তি কতখানি। তুই আমার কাছে আর কোনোদিন আসতে পারবি না। আমি তোকে জ্বালিয়ে একদম পুড়িয়ে দেব। আমি আগামীকালকেই তোকে এখান থেকে পার্মানেন্ট বন্দি করার ব্যবস্থা করছি। কারণ আমার খালামণি এসব বিষয়ে আমার খুব এক্সপার্ট ছিল। আমি জানতাম না যে জিনিসটা একটা জিন ছিল। আমি হয়তো ভেবেছিলাম এটা আমার দুঃস্বপ্ন অথবা আমার এমনটা মনে হয়, কারণ মাঝে মধ্যেই রাতের বেলা আমি নানান ধরনের পাগলামি করি। যেমন উঠে মশারি খুলে বসে থাকি, আবার অনেকদিন দেখা যায় যে আমি শুধুই বাথরুমে গিয়ে বসে আছি, অথচ কি জন্য গিয়েছি আমি জানি না। আবার মাঝে মধ্যে আমার হ্যালোসিনেশনের সমস্যাও হতো। এইসব হওয়ার কারণেই হয়তো আমি ভেবেছিলাম এগুলো আমার দুঃস্বপ্ন অথবা আমার মনের কল্পনা, কিন্তু না, জিনিসটা যখন এইভাবে এসেই পড়েছে আমার খালামণিকে জানানো উচিত। আমি আর একটু দেরি করলাম না, সঙ্গে সঙ্গেই আমি আমার আম্মাকে ডাক দিলাম এবং বললাম, আম্মা,
এরকম এরকম সমস্যা আমার সঙ্গে কয়েকদিন ধরে হচ্ছে। তখন ফজরের আজান প্রায় দিয়ে দিয়েছে। তখন আম্মা বলল কি যে দ্রুত উঠে নামাজ পড়ে নে, আর তোর খালামণির কাছে আমরা একটু পরেই যাব, তোর খালামণিকে ফোন দিচ্ছি, ও না হয় এখানে আসবে, ঠিক আছে? এই কথা বলার পরে আম্মা খালামণিকে ফোন দিল। আর আমার সঙ্গে যে এরকমটা করেছে, শারীরিক সম্পর্ক করেছে, এসব বিষয়গুলো আমি বলিনি, কারণ এটা লজ্জাজনক বিষয়। আমি যদি বলি তাহলে হয়তো তারা নেগেটিভভাবে নেবে, একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, সেজন্য আমি ওনাদেরকে বলিনি। খালামণি সকাল সকালই আমাদের বাসায় চলে আসলো। বাসায় এসে আমাকে জড়িয়ে ধরলো, বললো কি যে তোর সঙ্গে এমনটা হচ্ছে, তুই আমাকে আগে বলবি না? আমি বললাম খালামণি আমি আসলে বুঝতে পারিনি। আর ওদিনকে বাগানে কিসের জন্য গিয়েছিলি? আমি তখন বললাম খালামণি লিচু খেতে গিয়েছিলাম। তখন খালামণি আমাকে বকাঝকা করতে লাগলো, বললো কি যে ওইখানের ওই শ্মশানটা এমনিতেই ভূত প্রেত এবং এসব খারাপ জিনেদের আড্ডা ঘর, তুই ওইখানে না বলে কেন গিয়েছিস, তাও আবার সন্ধ্যাবেলায়, কোনো বোরকা টোরকা ছাড়া? এটা খারাপ করেছিস, যার কারণে ওই জিনটা তোকে পছন্দ করে ফেলেছে এবং ওই জিনটা তোকে সাথে করে নিয়ে যেতে চাই। আমি তখন খালামণিকে বললাম খালামণি আমার ভুল হয়ে গিয়েছে। খালামণি তখন বলল শোন, আমি তোকে এর আগেও বলেছি সৌন্দর্য মেয়ে মানুষের ভূষণ, তুই অন্য যে কোনো মেয়ে মানুষের থেকে অনেক সুন্দরী এবং একটা পরীর চেয়েও সুন্দর, হুরপরীর থেকেও সুন্দর। এত সুন্দর রূপ যৌবন শুধুমাত্র তোর হাজব্যান্ডের জন্য জমিয়ে রাখবি, তুই কেন বোরকা ছাড়া গ্রামগঞ্জে ঘুরে বেড়াবি বলতো? আমি তখন বললাম খালামণি আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। তখন খালামণি বলল কি যে আগে আমাকে জিনটার সঙ্গে কথা বলতে দে, জিনটা কখন আসে? আমি তখন বললাম খালামণি রাত্রেবেলা আসে। তারপর রাতের জন্য সবাই অপেক্ষা করতে লাগলো। আমি রাতের বেলা ওই দিন পাক পবিত্র না থেকে আমি শুয়েছিলাম আর কি, এবং খালামণিরা বাইরে থেকে দেখছিল যে কখন জিনটা আসে। খানিকক্ষণ বাদে মানে 12টার ঠিক একটু পরপরই জানালা দিয়ে সেই ধোঁয়াটা প্রবেশ করলো। খালামণির সঙ্গে সঙ্গে দেখে ফেললো এবং সেই জিনিসটা আমার উপরে উঠে চড়ে বসলো। আমি সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেললাম, কারণ আমি তখন জাগ্রত অবস্থায় ছিলাম। খালামণির সঙ্গে সঙ্গেই ওই জিনটার গায়ে পানি ছুঁড়ে মারলো। পানি ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গেই জিনটা ছটফট করতে লাগলো এবং খালামণি তার দোয়া দিয়ে জিনটাকে বেঁধে ফেললো। বেঁধে ফেলার পরে জিনটা বলতে লাগলো আমাকে ছেড়ে দে, খুব খারাপ হয়ে যাবে কিন্তু, ওকে কিন্তু নিয়ে যাব, আর ওকে যদি না নিতে পারি তোদের ক্ষতি করে যাব কিন্তু। তখন আমার আব্বা, তারপর খালামণি সবাই ওখানে উপস্থিত ছিলেন। খালামণি এসব বিষয় আবার খুব ভালো জানে। তিনি দোয়া পড়ে সে জিনটাকে কষ্ট দিতে লাগলেন এবং বললেন বল তুই ওর কাছে কি চাস আর ওর কাছে কেন এসেছিস? তখন সেই জিনটা বলল কি যে তুই আমাকে মারবি, তোর এত বড় সাহস? খালামণি তখন আরও তাকে কষ্ট দিতে লাগলেন এবং সে জিনটা বলল আমি বলছি ও ওদিনকে ওইখানে গিয়েছিল, ওকে দেখে আমার ভীষণ মনে ধরে। তারপর ওকে আমি আনার চেষ্টা করেছি, আমি তো ওকে ওই দিনই নিয়ে চলে আসতাম, কিন্তু ওর হাতে যে আল্লাহর রক্ষা কবচ ছিল আর ও যে একজন হাফেজা, যার কারণে ওকে আমি ছুঁতেও পারিনি। তবে আমার ইচ্ছে ছিল ওকে ভোগ করার, সেটা আমি করে ফেলেছি। এটা শোনার সঙ্গে সঙ্গেই খালামণি আমার দিকে তাকালো। আমি যে খালামণিকে এটা বলিনি সেটা খালামণি বুঝে গিয়েছে। তারপর খালামণি আমার দিকে কড়া দৃষ্টিতে তাকালো এবং জিনটাকে বলল তুই এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোকে আমি মেরে ফেলবো। তুই জানিস আমার সঙ্গে 2 জন কামেল জিন আছে, ওরা যদি কোনোভাবে তোর উপর লেলিয়ে দিই তাহলে তোকে হত্যা করে ফেলবে। তখন সেই কালো জিনটা বলল আমি এখান থেকে চলে যাব, ঠিক আছে, কিন্তু আমি ওকে সঙ্গে করে নিয়ে যাব, আমি ওকে ভালোবাসি। এই কথা বলার পরে খালামণি বলল কি যে ভালোবাসা? কিসের ভালোবাসা? জিন এবং মানুষের কোনো ভালোবাসা হয় না, আর তোর মতো দুষ্ট জিন এরকম খারাপ জিনের সঙ্গে কোনোদিনই সেটা সম্ভব না, তুই এখান থেকে দ্রুত বেরিয়ে যা। তারপর সেই জিনটা বের হতে হলোই না, আমার ছোট বোন লামিয়া সেখানে বসেছিল, লামিয়ার শরীরের ভিতরে প্রবেশ করে গেল এবং লামিয়া তখন পুরুষের কণ্ঠে কথা বলতে লাগলো এবং বলল সবাই এখান থেকে বেরিয়ে যা, আমি আর জান্নাত এখানে একসঙ্গে থাকবো, জান্নাতকে আমি সঙ্গে করে নিয়ে যাব। লামিয়ার কণ্ঠ থেকে এরকম পুরুষের কণ্ঠ শুনে সবাই ভয় পেয়ে গেল। তখন খালামণি আবার বান মারতে লাগলেন সেই জিনটার উপর। খালামণি কিছুক্ষণ বাদে সে জিনটাকে লামিয়ার শরীর থেকে বের করতে সফল হলো এবং জিনটাকে আরো বেশি কষ্ট দিতে লাগলো। তারপর বলল তোকে এই বোতলের ভিতরে ভরে একদম সমুদ্রে ফেলে দিব, সারা জীবন বোতলের মধ্যে বন্দি থাকবি। একথা বলার পরে জিনটা বলল আমাকে আর মারিস না, আমি চলে যাচ্ছি, তবে আমি সত্যি বলছি আমি ওকে ভীষণ ভালোবেসেছিলাম। আমি খারাপ জিন হলে কি হয়েছে, ওকে আমি ভীষণ ভালোবাসতাম, আমার সঙ্গে নিয়ে আদর করতাম। এটা বলার পরে খালামণি বলে কি যে তোর মতো খারাপ জিনরা বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমি এখনই তোকে মেরে ফেলবো আর তোর সর্দারের সঙ্গে আমি কথা বলবো, দেখি তুই কিভাবে তোদের এলাকায় থাকিস। এটা বলার পরে সে জিন ছেলেটা বলল কি যে এমনটা করবেন না দয়া করে, সর্দার যদি কোনোভাবে জেনে ফেলে যে আমি এমনটা করেছি আমাকে কাবিলা থেকে বের করে দিবে, আর আমি কাবিলা থেকে বের হলে নিশ্চিত মারা পড়ব।
তারপর জিনটা বললো কি যে আমি এখান থেকে চলে যাচ্ছি, আর কোনোদিন এখানে আসবো না। এরপরে সেই জিনটা জানালার কাঁচ ভেঙে জানালা দিয়ে বেরিয়ে যায় এবং যাওয়ার সময় কাঁচ ভেঙে জানিয়ে দেয় যে সে চলে গিয়েছে। খানিকক্ষণ বাদে সবাই স্বাভাবিক হয়। খালামণি আমার কাছে এসে সজোরে একটা থাপ্পড় মারে, বলে কি যে তুই করেছিসটা কি? আমি বললাম খালামণি এগুলো আমি ইচ্ছে করে করিনি, ওই জিনটাই আমার সঙ্গে এইসব জোর করে করেছে। তখন খালামণি বললো কি যে তুই আমাকে জানাতে তো পারতি। আমি বললাম জানালে কি হতো, সে তো করেই ফেলেছে তাই না, করার পরের দিনই জানালে তোমরা কি আটকাতে পারতে, করে তো ফেলেইছে। তারপর খালামণি বললো যাই হোক কোনো ব্যাপার না। তারপর খালামণি আমার হাতে একটা তাবিজ বেঁধে দিলেন এবং বললেন কি যে এটা কখনোই খুলবি না। এরপরে কিছুদিন বাদে আমার বিয়ে হয়ে যায়। তারপর আমি ওইখান থেকে চলে যাই। এরপরে আমার সঙ্গে আর এরকম কোনো সমস্যা হয়নি। তবে এই ঘটনাটি আমার মনে আলাদা রকমের একটি দাগ কেটে গিয়েছে। মাঝে মধ্যে আমার স্বামী আমার শরীরে হাত লাগালে আমি ভয় পেয়ে যাই। মানে এমন হয় যে আমার স্বামী অর্ধেক রাত্রে ঘুম থেকে উঠেই মানে আমাকে না জাগিয়েই আমাকে আদর করা শুরু করে। ঠিক তখনই আমি ভয় পেয়ে স্বামীকে অনেকদিন থাপ্পড়ে মেরেছি, কিন্তু আমার হাজব্যান্ড এসব বিষয় জানে না। হাজব্যান্ড মনে করে যে হয়তো ভয় পেয়ে এমনটা করেছি, এবং এটা করার পরে কয়েকদিন পর থেকেই সে আমাকে আসলে আগে ডেকে নেয়, তারপরে সব কিছু করার চেষ্টা করে। কিন্তু আমার মনের মধ্যে এখনও সেই ভয়টা জেঁকে বসে আছে। যদি ওই জিনটা কোনোদিন আবার আসে আমার জীবন তো একদম তছনছ করে দিবে। আমি এখনও মাঝে মধ্যে ভয় থাকি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবসময় খারাপ জিনেদের খারাপ জায়গা থেকে দূরে থাকবেন। এরকমটা যেন কার সঙ্গেই না হয়। সবাই দোয়া করবেন যেন আমি সবসময় ভালো থাকতে পারি। প্রিয় দর্শক, আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের জীবনে যদি জান্নাতের মতো কোনো ঘটনা ঘটে থাকে আমাদেরকে ইমেল করে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে লিখে জানাতে পারেন। আমাদের পেজের ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।